নমস্কার, আপনারা দেখছেন ভারত রেশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, জ্বলছে এখন বাংলাদেশের মতোই আমাদের আরো একটা প্রতিবেশী রাষ্ট্র, তার নাম হচ্ছে নেপাল। আর সেই নেপাল এক্স্যাক্টলি একই স্টাইলে, যেমনটা বাংলাদেশে যেভাবে শেখ হাসিনার পতন হলো, যেভাবে স্টুডেন্টরা আন্দোলন করলো, করে সমস্ত বাংলাদেশের যা কিছু ছিল সেই তৎকালীন সরকারের স্মৃতিসৌধ থেকে শুরু করে সরকারের যত কিছু ছিল সমস্ত কিছু ভাঙচুর করলো, লুটপাট করলো, এক্স্যাক্টলি সেম সিচুয়েশন এখন ঘটছে নেপালে। নেপালের কেপি ওলি শর্মা, আপনারা সকলেই এর আগে নাম শুনেছেন, কারণ তিনি এমন ভাবে ভারতের বিপক্ষে ছিলেন যে প্রত্যেকবার আমাদের ভারতের রাজনীতিতে সেই নেপালের কেপি ওলি শর্মার নাম কিন্তু উঠে এসেছে। কারণ কি, যেখানেই ভারত এবং চীনের কোনো দ্বন্দ্ব, সেই জায়গায় কেপি ওলি কিন্তু ওপেনলি সাপোর্ট করতো চীনকে। তাই আমরা এটাই ভাবতাম যে কেপি ওলি কবে তার সরকারের যে দায়িত্ব সেই দায়িত্ব থেকে কবে যাবে, তাতে অ্যাটলিস্ট ভারতের রাজনীতিতে কোথাও না কোথাও নেপালের সাথে পাবো আমরা, সেটাই ভাবতাম। কারণ দেখুন, আমরা যতদূর জানি ম্যাক্সিমাম নেপালি যারা বিদেশে কাজে যায় তার মধ্যে বড় অংশ একটা ভারতে কাজ করতে আসে। তো ভারতে তারা কাজ করে, ভারতে খায়, অথচ ভারত থেকেই রেমিটেন্স অর্থাৎ টাকা পয়সা নিয়ে গিয়ে তারাই যদি সেই দেশ থেকে ভারত বিরোধী কার্যকলাপের মতো একটা শুনতে পাওয়া যায়, তাহলে কেমন খারাপ দেখায় না? এক্স্যাক্টলি বাংলাদেশের মতোই এই নেপালটাও ঠিক সেই রকম হচ্ছিল। তো রিসেন্টলি দেখুন কি হয়েছে, সেটা আপনারা সকলেই জানেন যে বিগত কয়েকদিন ধরে নেপালের যে জিনিসটা নিয়ে আগুন জ্বলছিল সেটা হচ্ছে কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, ব্যান করা হয়েছিল নেপালের সরকারকে। কি বলা হচ্ছে যে ট্যাক্স ফ্যাক্স আনাতানা 717 এইসবগুলো, আর কিছু মিসলিডিং ইনফরমেশন যেগুলো ট্রেন্ড হচ্ছিল সেই সব কারণে। তো দেখুন, এইটা রিজন তো হতেই পারে, কিন্তু আপনি বন্ধ করেছেন কোন কোন প্ল্যাটফর্ম? সেখানে ফেসবুক, ইউটিউব, এই ধরনের বড় বড়, এবং এক্স, টুইটার যেটাকে আমরা বলছি এক্স বর্তমানে, সেই এক্স পর্যন্ত ব্যান করা হয়েছে। আর এতে কি হয়েছে, লোকাল যে সমস্ত জেনারেশন জি বলা যেতে, জেড জেনারেশনের যে সমস্ত ছেলেপেলে বর্তমানে যারা টিনেজার, এখন যারা সমস্ত সময় মোবাইল হাতে করেই থাকে, যাদের মোবাইল ছাড়া আর কোনো কাজ থাকে না, সেই সমস্ত ছেলেপেলেরা একটা কমিউনিটি তৈরি করে তারা আন্দোলন শুরু করলো। আর এই আন্দোলনের জেরে কেপি ওলি শর্মার যে সরকার, সেই সরকার পুলিশকে বললো যদি আন্দোলন অতিরিক্ত বেড়ে যায় তাহলে কি করতে হবে, তাদেরকে গুলি করতে হবে। তো গুলি করা শুরু হলো, 19 জনের মৃত্যু ঘটলো এবং 100-র ওপরে ছেলেপিলে আহত হলো। দেখুন, তারও বেশি হয়েছে, কিন্তু যে একটা সরকারি ফিগার যেটা আমরা জানতে পারি আর কি নিউজে, সেটা হচ্ছে এটাই, 19 জনের মৃত্যু এবং 100 জনের ওপরে আহত। এইখানেই ধাক্কাটা লেগে গিয়েছে। ওই যে শেখ হাসিনার সময় যেমন গুলি ছুড়তে বলেছিল শেখ হাসিনা, এটা ওরা ডিমান্ড করছে, স্টুডেন্টরা। তো শেখ হাসিনা গুলি করতে বলেছিল, আর সেই গুলির জেরে বহু ছেলেপিলে মৃত্যু হয়েছিল, অনেক ছেলেপিলের হাত পা খাম হয়েছিল, এবং অনেকেই মানে এটা এক্স্যাক্টলি সেম এই ঘটনাটাই এখন নেপালে ঘটেছে। আর ছেলেপিলে যখন একবার হিংস্র হয়ে গিয়েছে, তখন কি করেছে, প্রধানমন্ত্রীর ঘর বাড়ি, পার্লামেন্ট নেপালের, নেপালের আদালত, নেপালের যে পূর্ব প্রধানমন্ত্রী ছিলেন আর কি, যিনি এর আগে প্রধানমন্ত্রী ছিলেন, তার ঘর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া, এবং পূর্ব প্রধানমন্ত্রী যিনি ছিলেন তার স্ত্রী শুদ্ধ সেই আগুন জ্বলে মারা গিয়েছে। তো এই ধরনের ঘটনা যখন ঘটছে, তখন নেপালের, আপনারা বলতে পারেন যে নেপালের তাহলে প্রশাসন বা পুলিশ বা ওখানকার আর্মিরা কি করছে? দেখুন, সুযোগ তো সেই রকম ভাবে দেওয়া হয়নি যে 10 দিন 15 দিন ধরে চলছে আন্দোলন, সেই রকম কিন্তু নয়। জাস্ট 2 থেকে 3 দিনের মধ্যে সমস্ত ঘটনা কমপ্লিট হয়ে গিয়েছে, এবং বাধ্য করেছে নেপালের যে প্রধানমন্ত্রী, তাকে বাধ্য করা হয়েছে, সে রিজাইন দিয়েছে। রিজাইন দেওয়ার পর এই যে ফেসবুক, টুইটার যে সমস্ত ছিল, এগুলো কিন্তু ব্যান উঠে গিয়েছে। আর এই রিজাইন দেওয়ার পর যে আর্মির হেলিকপ্টার এসে কেপি ওলি শর্মাকে নিয়ে যায় সেফ একটা জায়গাতে। এখন বলতে পারেন এক্স্যাক্টলি এই ধরনের ঘটনাই তো বাংলাদেশে ঘটেছে। হ্যাঁ, সেম ঘটনায় বাংলাদেশে ঘটেছে। এখন বিশেষজ্ঞরা যারা জিও পলিটিক্স নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আলোচনা করে থাকেন, সেই সমস্ত বিশেষজ্ঞদের মতে কি বলছে এটাকে, এটা বলছে যে তারা অনেকে বলছে যে এটা একটা ডিপ স্টেট। যেমন আমেরিকা বাংলাদেশে তার আধিপত্য
বিস্তার করার জন্য। এতদিন তো শেখ হাসিনা ছিল, শেখ হাসিনা তো বাংলাদেশে আমেরিকার কথা শুনছিল না, কারণ শেখ হাসিনা এর আগে বহুবার বলেছে যে আমেরিকা আমাকে, মুখে নাম নেয়নি তবুও বলেছে যে সাদা চামড়ার কিছু মানুষ যারা আমাকে ফোর্স করছে সেন্ট মার্টিন দ্বীপকে বিক্রি করে দেওয়ার জন্য, তাদের হাতে তুলে দেওয়ার জন্য, কিন্তু সেটা করেনি শেখ হাসিনা, যে কারণে তাকে কিন্তু এই পরিস্থিতিতে এইরকম নাটকীয় ভঙ্গিতে তাকে দেশ থেকে তাড়ানো হলো। এক্স্যাক্টলি সেম এই কেপি ওলি শর্মার ক্ষেত্রেও বলা হচ্ছে যে আমেরিকা এবং চীনের মধ্যে যখন একটা দ্বন্দ্ব চলছে, ঠিক সেই সময় আমেরিকার সাজেশন এটা, আর আমেরিকার হাত ধরেই কিন্তু এই জিনিসটা ঘটছে। দেখুন, জিও পলিটিক্সে আমরা বারবার বলি না যে জিও পলিটিক্সে কেউ কারোর বন্ধু হয় না, কেউ কারোর শত্রু হয় না। অনেকে কিন্তু এই থটটাও দেখাচ্ছে, অনেকে কিন্তু এই রাস্তাটাও দেখাচ্ছে। কি বলছে? বলছে মনে পড়ে কি সেই সিকিমের কথা, সিকিমকে কিভাবে ভারতের অংশ করে নিয়েছিল, যেটা বাংলাদেশিরাও বলে বারবার। আমার কমেন্টে বিভিন্ন জায়গায় এটা উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশিরা কি বলে যে তোরা তো সিকিমকে একটা সময় স্বাধীন রাষ্ট্র থেকে আজকে নিজেদের মধ্যে নিয়ে নিয়েছিস, তোরা কি বাংলাদেশকেও সেইভাবে নিতে চাস? আমরা সেটা হতে দেব না, এইভাবে বলে আমার কমেন্টে এর আগে অনেকেই বলেছে। তো এক্স্যাক্টলি সেটাই বলছে যে অজিত ডোভাল যেমন সিকিমকে এইভাবেই ভারতের অংশ করে নিয়েছিল, তাহলে কি নেপালেও অজিত ডোভালের হাত রয়েছে? হতেই পারে, না হওয়ার কিছু নেই। কারণ জিও পলিটিক্সে রিসেন্টলি যদি আমরা চীন এবং ভারতের যদি এই 2-3 মাসের বা 2-1 মাসের মধ্যে যে সম্পর্কটা সেটা বাদ দিই, তাহলে বিগত 1 দশক ধরে ভারত এবং চীনের মধ্যে সম্পর্ক কিন্তু ভালো নয়, প্রায় 1 দশক। আর সম্পর্ক এতটাই খারাপ যে তাদের মধ্যে আমার দেশ ভারত এবং চীনের মধ্যে কিন্তু ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু বন্ধ ছিল এতদিন। তো সেই রকম পরিস্থিতিতে এই যে প্ল্যানিং জিও পলিটিক্সে এইরকম একটা যে ফেরবদল, রাজনৈতিক ফেরবদল করার জন্য একটা যে প্ল্যানিং, সেটা তো আর একদিন হয় না, দুদিনে হয় না, সেটা মোটামুটি 5-10 বছর ধরে হয়। তো যখন থেকেই আপনারা সকলে জানেন যে নেপাল আগে কি ছিল, আগে ছিল রাজতন্ত্র, তাই না? আগে রাজতন্ত্র ছিল, সেটা 2006 সালের পর থেকে 6, 7, 8 এর মধ্যেই এই যে ওখানকার গণতন্ত্র সেটা স্থাপন করা হয়েছে। কিন্তু গণতন্ত্র স্থাপনের পরে কি সেই দেশটা ভালো ছিল? মোটেই না। কারণ গণতন্ত্র যবে থেকে স্থাপন হয়েছে তারপরে প্রত্যেক 1 বছর অন্তর, 2 বছর অন্তর, 1.5 বছর অন্তর কিন্তু সরকার চেঞ্জ হয়েছে। এখনো পর্যন্ত নেপালে গণতন্ত্র হওয়ার পর, এই যে 6 থেকে 8 এর মধ্যে গণতন্ত্র হওয়ার পর থেকে কিন্তু নেপালে প্রায় আই থিঙ্ক 17 জন প্রধানমন্ত্রী হয়েছে। তাহলে ভাবুন তো, তাহলে 15, এদিকে আমাদের 25 চলছে, আর যদি আমরা 6 থেকেই ধরি তাহলে কত বছর হচ্ছে? তাহলে এই যে 18-19 বছরের মধ্যে মানে এতগুলো, এই 17টা প্রধানমন্ত্রী হওয়া, এটা কি সাধারণ একটা ব্যাপার? মোটেই না। কারণ একটা প্রধানমন্ত্রী হলে সে 4.5 থেকে 5 বছর পর্যন্ত তো থাকবে অ্যাটলিস্ট, যদি তার শরীর স্বাস্থ্য ভালো থাকে। সে 4.5 থেকে 5 বছর তো থাকছে, তাহলে 5 বছর মানে আপনি এই 4 জন হতে পারে, ম্যাক্সিমাম 4 জন প্রধানমন্ত্রী হতে পারে, 5 জন হতে পারে সেই জায়গায়। কিন্তু 17 জন প্রধানমন্ত্রী হয়েছে মানে নেপালের যে গণতন্ত্র খুব ভালো চলছিল সেটা কিন্তু নয়, ওখানে কিন্তু ঝামেলা চলেই যাচ্ছিল। আর আমরা রিসেন্টলি এই যেটা দেখছিলাম এই আন্দোলনটা, এখানে কি বলা হচ্ছিল, নেপো কিড, নেপো বেবি, মানে নেপো আমরা আমাদের বলিউডে শুনতে পাই না যে নেপোটিজম, যেটা মানে যে এতদিন রাজত্ব করেছে তার ছেলে পেলে, তার পরিবারের সদস্যরাই আবার গিয়ে সেখানে রাজত্ব করবে, নতুন কেউ গেলে। যেমন আমাদের বলিউডে হলো সুশান্ত সিং রাজপুতকে কিভাবে হত্যা করা হলো। তো এইরকম বহু ঘটনায় উদাহরণ হিসাবে যদি ধরা যায়, আছে বহু ঘটনা। তো এক্স্যাক্টলি ঠিক নেপালেও এইরকম হচ্ছে। ওখানকার সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে গিয়েছিল যে এতদিন রাজার হাতে ছিল, সেটাই তো ভালো ছিল মনে হয়, যেটা আর কি বাংলাদেশে বলেন এতদিন শেখ হাসিনাই ভালো ছিল, এই ইউনূস আসার পর থেকে কিন্তু দেশটাকে শেষ করে দিয়েছে। তো সে এইরকম তারাও রিগ্রেট করে, আর বাংলাদেশে যেমন রিগ্রেট করে এরকম নেপালিরাও রিগ্রেট করে। তো সেই ব্যাপারটাই আজকে হয়তো ফুলে ফেপে উঠেছে। অনেকে বলছে যে অজিত ডোভাল হয়তো সেই রাজ পরিবারের কিছু সদস্যকে দিয়ে এবং আরো কিছু ওখানকার যে বিদ্রোহী যারা রয়েছে তাদেরকে দিয়েই এই ব্যাপারটা ঘটিয়েছে। দেখুন, হতেই পারে, না হওয়ার কিছু নেই। কারণ জিও পলিটিক্সে আজকে তুমি আমার বন্ধু মানেই যে তুমি সারা জীবন আমার বন্ধু থাকবে, এমনটা কিন্তু নয়। আজকে নেপালকে নিয়ে ভারত এবং চীনের মধ্যে দ্বন্দ্ব, সেই জায়গায় নেপালের ক্ষেত্রে ভারত কোনো সময় চীনকে কিন্তু সাপোর্ট করবে না। যদি বলে নেপালের ক্ষেত্রে ভারত চীনকে সাপোর্ট করবে না,
যেমন ধরুন, ভারত এবং আমেরিকা এতদিন বন্ধু ছিল, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ভারত কোনো সময় আমেরিকাকে সাপোর্ট করবে না। কারণ কি, ভারত এমন একটা জায়গায় বাংলাদেশকে রেখে দিয়েছে, মানে আমাদের বগলের তলায় রয়েছে। এবার বগলের তলায় যদি একটা ফোড়া হয়ে থাকে, তাহলে সেটা কতটা ক্ষতিকারক বুঝতে পারছেন তো। এক্স্যাক্টলি এইরকম নেপাল কিন্তু আমাদের ঠিক ঘাড়ের উপর রয়েছে, ভারতের উত্তর দিকে। তো নেপাল এমন একটা জায়গায় রয়েছে সে যেখান থেকে আমাদের ভারতে বেশি কিছু এফোর্ট দেওয়া লাগবে না। ভারতকে যদি চেঞ্জ করতে চাই বা ভারতে যদি দাঙ্গা বা অন্য কিছু করতে চাই, বেশি কিছু এফোর্ট দেওয়া লাগবে না। তাই নেপালকে শান্ত রাখাটা আমাদের ভারতের পক্ষেও কিন্তু যথেষ্ট দরকারি। তাই অনেকে বলছে হয় এটা আমেরিকার যে ডিপ স্টেট তার অংশ হিসাবে হিসাবে এটা দেখতে পেলাম আমরা, যেমনটা বাংলাদেশে দেখেছিলাম এটাও দেখলাম। আবার অনেকে বলছে এটা সিকিমের মতোই নেপালকেও আজিজ ডোভাল তার নিজের স্টাইলে তৈরি করলো। এখন আগামী দিনে কি, সেটা আগামী দিনে বোঝা যাবে। এটা তো আর একদিন দুদিনে সমস্ত কিছু খুলে আসে না, কারণ এই ধরনের ঘটনা মোটামুটি 5 থেকে 7 বছর পর ক্লিয়ার হয় যে কি হয়েছিল। আগামী দিনে আমরা বুঝতে পারবো। আর নেপালে যে বর্তমান পরিস্থিতি চলছে, আপনাদের একটা কোশ্চেন করে যাব যে এই ধরনের পরিস্থিতি শুধুমাত্র এই দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যেই বা কেন ঘটছে? বাংলাদেশ হলো, এবার নেপাল হলো, ভারতের প্রতিবেশী যে সমস্ত দেশ, সেই দেশগুলোতেই কেন হচ্ছে? অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আর আমার এই ছোট্ট প্রতিবেদনটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই একটু শেয়ার করে দেবেন আরো সকলের কাছে। আর আমার এই প্রতিবেদনটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন। আজকের মতো এই প্রতিবেদন এখানে সমাপ্ত করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।